জ্বালানি সংকট এড়াতে বাংলাদেশে প্রতি মাসে 15,000 টন তেল সরবরাহ করবে ভারত। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে 30,000 টন ডিজেল দেশে এসেছে। মঙ্গলবার সচিবালয়ে এসব তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, জ্বালানির দাম এখনই বাড়াবে না সরকার। এদিকে বাংলাদেশ নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন, জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে চীন। শারমিনীরা রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে ঢাকা সহ দেশের সব ফিলিং স্টেশনে চলছে লম্বা লাইন। সরকারি হিসেবে প্রতিদিন অকটেনের চাহিদা ছিল 1100 টন, এখন তা 2000 টনে ঠেকেছে। একভাবে পেট্রোলের চাহিদা বেড়েছে দৈনিক 1000 টন, আর ডিজেলের চাহিদা দ্বিগুণের বেশি 25,000 টন দাঁড়িয়েছে। বাধ্য হয়ে জ্বালানি কিনতে সীমা বেঁধে দিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে ডিজেল আনা হচ্ছে। এছাড়া সমুদ্র পথে আসছেও জ্বালানি। 12 তারিখে আরেকটি কিন্তু জাহাজ আসছে। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আমাদের ঘরে প্রতি মাসে 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা এখানে আজকেও আমাদের ভারতীয় হাইকমিশনার আসবেন। আমরা অনানুষ্ঠানিকভাবে তাদেরকে অনুরোধ করেছি, যদি তাদের সুযোগ থাকে তারা যেন জ্বালানি সরবরাহ বাড়ানোর সুযোগ থাকলে একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী সংকটে পাশে দাঁড়ানোটাই স্বাভাবিক সৌজন্য এবং দায়িত্বশীলতা। যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখে বিকল্প ব্যবস্থা নিচ্ছে সরকার। যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর সহ আফ্রিকার দেশগুলো থেকে জ্বালানি আনা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএস এর সাথে আমরা কথা বলছি, এক্সিস্টিং আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের পাশাপাশি। এর জন্য বেশ কয়েকটি রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী। পরে চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তার দেশ। আমাদের গঠনমূলক আলোচনা হয়েছে কিভাবে আমরা আমাদের সহযোগিতার হাত আরো বাড়াতে পারি। জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী চীন। তবে বাংলাদেশ কি ধরনের জ্বালানি সহায়তা চায় সে বিষয়ে বেইজিং জানতে চেয়েছে। জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তেলের মজুদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। শারমিনীরা, 71, ঢাকা। টানা 5 দিন ধরে জ্বালানি তেল সংগ্রহে চরম ভোগান্তিতে ভোক্তারা। এটি কমাতে রেশনিং করা হলেও তাতে সুফল মেলেনি খুব একটা। তবে রাইড শেয়ারিং মোটরসাইকেলে 5 লিটার জ্বালানি তেল দেওয়ার সিদ্ধান্তে কিছুটা স্বস্তিতে বাইকাররা। বিশেষজ্ঞরা বলছেন, সংকটের এই সময়ে জনগণকে সরকারের পাশে দাঁড়াতে হবে। রাকিব হোসেনের রিপোর্ট। টানা 1 সপ্তাহ ধরে যানবাহনের তীব্র চাপ ফিলিং স্টেশনগুলোতে। রেশনিং পদ্ধতি কার্যকরের পর যা সাধারণের ভোগান্তিতে পরিণত হয়। মজুদ ফুরিয়ে অচল হয়ে পড়ে বহু পাম্প। মূলত মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্তের পাশাপাশি দেশে সীমিত মজুদ ঘিরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 1000 খানিক টাকার তেল এমনিতেই চলে যায়, এই যে সিরিয়ালে আসছে। আর যদি গ্লাস নামাইয়া গাড়ি রাখতে যায়, তেল তো ধুলো বালুতে পুরো গাড়ি নষ্ট হয়ে যায়। কেন তেল যদি না পাই তা আমাদের তো বাংলাদেশে দুর্ভোগে পড়বো, আমরা গাড়িগুলি চালাতে পারবো না। আতঙ্কিত সবাই, তেল পাওয়া যাচ্ছে না, কোনো পাম্পে তেল নেই। হয়তো ঢাকা শহরে 4-5টা পাম্পে তেল এরকম পাওয়া যাচ্ছে, আর ম্যাক্সিমামই পাওয়া যাচ্ছে না। প্রায় 1.5 ঘন্টা সিরিয়ালে আছে তেল নেওয়ার জন্য। আমাদের অফিস আছে, বাসা আছে, সব মিলে তো বোঝে নাই, কষ্ট হয়ে যায়। তবে ভোগান্তি লাঘবের চেষ্টায় যানবাহনে জ্বালানি তেলের সরবরাহ সীমা কিছুটা বাড়িয়েছে বিপিসি। বিশেষ করে যেসব মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের আওতাভুক্ত সেগুলোকে দেয়া হচ্ছে সর্বোচ্চ 5 লিটার। অন্যদিকে নির্দেশনা না থাকলেও ব্যক্তিগত গাড়িতে বাড়তি সরবরাহ করা হয় কোনো কোনো ফিলিং স্টেশনে। ফলে কিছুটা স্বস্তিতে ভোক্তারা। এই লিমিটটা যদি আগে একটু করতো, 2 লিটার না করে যদি এই লিমিটটাই থাকতো, তাহলে হয়তো বা অনেকের সুবিধা হতো। মানে প্রতিদিন এইভাবে লাইনে দাঁড়াইতে হইতো না। আমাদের পর্যাপ্ত হতো না, একদিনেই শেষ হয়ে যেত, পরের দিন আবার লাইনে দাঁড়াতে হতো। 5 লিটার হওয়াতে আমরা অ্যাটলিস্ট 3 দিন তো চলতে পারবো। আন্তর্জাতিক বাজারের বাড়তি দর সমন্বয়ে এরই মধ্যে সরকারকে প্রস্তাব দিয়েছে বিপিসি। যদিও সাধারণের সক্ষমতার কথা মাথায় রেখে তা নাকচ করে দেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, কঠিন এই পরিস্থিতি সামাল দিতে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে সবার অবস্থান থেকে। ডিজেল, অকটেন এইসব বিষয়ে কিন্তু একটা অ্যাটেম্পট নেওয়া হয়েছিল দাম বাড়ানোর, এবং যতটুকু শুনেছি যে প্রাইম মিনিস্টার মহোদয় উনি কিন্তু ওখানে একটা স্টপ করে দিয়েছেন। অর্থাৎ উনি আপাতত ওই দিকে সরাসরি ভোক্তা খাতে এটা বাড়াতে চাচ্ছেন না। আমরা ভোক্তা পর্যায়ে ব্যক্তিগতভাবে যারা আছি তাদেরকেও একটু মানসিকতাটা এরকম হতে হবে যে একটা আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।
জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে এরই মধ্যে উন্নয়ন সহযোগী একাধিক দেশের সহযোগিতা চেয়েছে সরকার। রাকিব হোসেন, ৭১, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে জ্বালানি সংকটে উৎপাদন কমে আসছে শিল্প কারখানাগুলোতে। তৈরি পোশাক, সিমেন্ট, রড সহ একাধিক শিল্পোদ্যোক্তারা জানান, দ্রুত সমাধান না হলে ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা, যা পুষিয়ে নেওয়া কঠিন হবে আগামীতে। তাই অর্থনীতিকে গতিশীল রাখতে দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির আহ্বান জানিয়েছেন তারা। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যতই দীর্ঘায়িত হচ্ছে ততই দুশ্চিন্তা বাড়ছে বিশ্ব অর্থনীতিতে। কেননা জ্বালানির প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত গালফভুক্ত দেশগুলো থেকে কমেছে সরবরাহ। তারই প্রভাব পড়ছে পৃথিবীর সব দেশেই, যা থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশও। তাই দীর্ঘদিন ধরে টানাটানির মধ্যে থাকা দেশের শিল্পখাত যেন আরেক আঘাতের মুখোমুখি সপ্তাহ দুয়েক ধরে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির হিসাবে দেশে বর্তমানে ডিজেলের মজুদ আছে ২ সপ্তাহের, যা দুশ্চিন্তা বাড়াচ্ছে আরও বেশি। কারণ ওই জ্বালানি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন, কৃষি ও যানবাহনে। অন্যদিকে পেট্রোল, অকটেন সহ অন্যান্য জ্বালানির মজুদও পর্যাপ্ত নয়। ফলে রেশনিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার। তবে এসবেরই প্রভাব পড়তে শুরু করেছে শিল্প উৎপাদনে। আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন জানালেন, চলমান পরিস্থিতির কারণে উৎপাদন নেমেছে অর্ধেকে। তাই মজুদ স্বাভাবিক না হলে বন্ধ হয়ে যেতে পারে অনেক কারখানা। সবাই শঙ্কিত। আমরা যেরকমভাবে পেট্রোল পাম্প রেশনিং করে তেল দিচ্ছে, আমরাও রেশনিং করে মিল চালাচ্ছি, এবং এটা যে কোথায় গিয়ে ঠেকবে এটা আমি শিওর না। 7 ডেজে কিন্তু আমার মনে হয় যে ক্যাপাসিটি যে লেভেলেই যে অপারেট করছিল তার থেকে আবার 50% কমে আসছে। জাহাজ নেই, জাহাজ আসতেই চাচ্ছে না। আমাদের রিকোয়ার্ড এনার্জি সাপ্লাইটা পাচ্ছি না। এতে বহুভিত্তিকভাবেই কিন্তু এটার ইম্প্যাক্টটা বাংলাদেশ হারে হারে টের পাবে। বড় উৎপাদনশীল খাতের যখন এই অবস্থা, তখন স্বস্তিতে নেই ছোট বড় কারখানাগুলো। কারণ সেগুলোর বড় একটা অংশ চলে ডিজেল চালিত জেনারেটরে, যার স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে গেল কয়েকদিন ধরেই। ফলে বিকল্প জ্বালানির সংস্থান না হয় হুমকিতে রয়েছেন অনেক উদ্যোক্তা। আমাদের এনার্জি স্টেবিলিটি না থাকার কারণে, প্রপারলি এটাকে সিকিউর না করার কারণে আমাদের যে কোয়ালিটি ইলেকট্রিসিটি বা এনার্জি সাপ্লাইটা পাচ্ছি না, সেটা প্রত্যেকটা ফ্যাক্টরিতেই, যে গ্যাসের কথা বলেন, গ্যাসের যতটুকু মিনিমাম রিকোয়ারমেন্ট অফ সাপ্লাই থাকার কথা সেটা নেই। ওভারঅল একটা কঠিন সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি এই মুহূর্তে। আজকে অ্যাজ অফ টুডে বোধহয় বাংলাদেশের হিস্ট্রিতে ফার্স্ট টাইম যে আউটারে একটাও ক্লিংকারের জাহাজ নেই। মাল বুক করে রেখেছি, শিপমেন্ট হচ্ছে না। আবার যেগুলো শিপমেন্ট হচ্ছে ওইগুলোর প্রাইস বাড়িয়ে নিচ্ছে। আবার ধরেন এলসি খোলার জন্য বসে আছি, মাল নেই, শিপমেন্ট নেই, অফারে নেই। শিল্পোৎপাদন নিশ্চিতে মধ্যপ্রাচ্যের বাইরে থেকে জ্বালানি আমদানির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। আসছে অর্থ বছরে বাজেটে জ্বালানি খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। তাদের মতে বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের এই সময়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে চ্যালেঞ্জে পড়তে হবে নতুন সরকারকে। সংবাদ সম্মেলনে তাই একটি ভারসাম্যপূর্ণ, টেকসই ও বাস্তবসম্মত বাজেট ঘোষণার আহ্বান জানানো হয়েছে। রাকিব আল জাবেদের আরও একটি রিপোর্ট। দীর্ঘ 2 দশক পর আবারও বাজেট প্রণয়নের দ্বারপ্রান্তে বিএনপি সরকার। তবে বৈশ্বিক অস্থিরতা, অভ্যন্তরীণ সংকট আর সম্পদের টানাটানির এই সময়ে তা সহজ হবে না নতুন অর্থমন্ত্রীর জন্য। তার উপর রয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ। তাই সিপিডি মনে করছে একটি ভারসাম্যপূর্ণ বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে সতর্ক থাকতে হবে শুরু থেকেই। মূল প্রবন্ধে সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর বর্তমান অবস্থা তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, নতুন বাজেটে সংকট সামাল দেওয়ার উদ্যোগী হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাস্তবতা বিবেচনায় আসছে বাজেটে জ্বালানি খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার আহ্বান জানান তিনি। আর জোর দেয়া হয় জ্বালানির বিকল্প উৎস অনুসন্ধানেও। বাজেটটা বাস্তবসম্মত, ভারসাম্যমূলক এবং টেকসই রাজস্ব কাঠামো, এরকম একটা কাঠামোটা তৈরি করতে হবে। জ্বালানি এবং বিদ্যুৎ খাতের উপরে যথেষ্ট মনোযোগ দেওয়া। নীতি নির্ধারকদের জন্য প্রধান অগ্রাধিকার এখন হওয়া উচিত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। মানুষ মনে করছে যে একটা সংকট সৃষ্টি হবে, সুতরাং যার 10 লিটার দরকার সে 20 লিটার নিচ্ছে। প্রয়োজন হলে আমাদের ব্রুনাই, মালয়েশিয়া, বিভিন্ন ধরনের যেসব অল্টারনেটিভ আছে, যেটা হরমুজ প্রণালী দিয়ে আমাদের আসতে হবে না, সেগুলো আছে।
বক্তারা জানান, দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতির কারণে গরিব হয়েছেন বড় একটা জনগোষ্ঠী। এছাড়া কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়ায় বেড়েছে বেকারত্বের হারও। তাই আসছে বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তাদের জন্য বিশেষ বরাদ্দের কথা বলছে সিপিডি। তবে এজন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ে রাজস্ব আদায় ব্যবস্থাকে গতিশীল করার পক্ষে মত দেয় সংস্থাটি। বলা হয়, এবারও ধারকর্য নির্ভর বাজেট হলে ভেঙে পড়বে আর্থিক কাঠামো। পরামর্শ দেয়া হয় ঘাটতি অর্থায়নে ব্যাংক নির্ভরতা কমানোর। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাজেট প্রণয়নের সময় দরিদ্র, প্রান্তিক এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লক্ষ্যভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রাপ্যতাটা নিশ্চিত করা দরকার এবং সেটার ক্ষেত্রে ট্যাক্স সেক্টর ম্যানিপুলেশনের কথাটা আমি বললাম, ম্যানুভার করা। এলডিসি উত্তোলন, বাণিজ্য চুক্তি ও ক্ষুদ্র মাঝারি শিল্পে বিশেষ প্রণোদনার কথা উঠে আসে সেমিনারে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। মার্চে ৯ দিনেই দেশে প্রবাসী আয় এসেছে $১৫,৬০,০০,০০০, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫০% বেশি। সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধারণা করা হয়, ঈদ ঘিরে বিপুল অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল $১০১,৭০,০০,০০০, আর চলতি অর্থ বছরে এখন পর্যন্ত দেশে এসেছে $২,৩৯৮ কোটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩% বেশি। এলসি সেটেলমেন্টে ডলার প্রতি ১৫ থেকে ২০ পয়সা বেশি রাখছে বাণিজ্যিক ব্যাংকগুলো। ফলে আমদানিতে ডলারের দাম ১২৩ টাকা পর্যন্ত উঠে গেছে। বাণিজ্যিক ব্যাংকের সূত্রে জানা যায়, আমদানির ক্ষেত্রে ডলার প্রতি ১২২ টাকা ৮০ পয়সা থেকে ১২২ টাকা ৯০ পয়সা নেওয়া হচ্ছে। অথচ গতকালও এই হার ছিল ১২২ টাকা ৫৭ পয়সা থেকে ১২২ টাকা ৭২ পয়সা পর্যন্ত। প্রথম সারির ব্যাংকগুলোতেই চাওয়া হচ্ছে এই দাম। অভিযোগ, মধ্যপ্রাচ্যের যুদ্ধের সুযোগ নিচ্ছে ব্যাংকগুলো। হঠাৎ করে ডলারের দর বৃদ্ধিতে বাড়বে আমদানি খরচ, ফলে ভোক্তা পর্যায়ে বেড়ে যাবে পণ্যের দাম। আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে এবার বিভিন্ন দেশের উপর থেকে জ্বালানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। এতেই মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ১২০ থেকে তেলের দাম নেমে এসেছে $৯০ ঘরে। যদিও কাদের উপর থেকে নিষেধাজ্ঞা সরানো হবে তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে এতে এক প্রকার লাভবান হতে পারে হাজারের বেশি নিষেধাজ্ঞার সম্মুখীন রাশিয়া। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। বিশ্ববাজারে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে আনতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক তেলের উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে বেশ কিছু দেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল কিংবা প্রত্যাহার করা হবে। তবে কাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা সরানো হবে তা স্পষ্ট করেননি তিনি। বর্তমানে রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলার তেল খাতের উপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। কিছু দেশের উপর আমাদের নিষেধাজ্ঞা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা সেই নিষেধাজ্ঞাগুলো তুলে নিচ্ছি। এরপর হয়তো আর সেগুলো বহাল করার প্রয়োজনই পড়বে না, কারণ তখন চারদিকে শান্তি বিরাজ করবে। এদিকে গেল ২৪ ঘন্টায় বিশ্ববাজারে নজিরবিহীন অস্থিরতা দেখা গেছে তেলের দামে। এক পর্যায়ে প্রতি ব্যারেল $১২০ গিয়ে ঠেকলেও ট্রাম্পের এই ঘোষণার পর তা দ্রুত নামতে শুরু করে। কয়েক ঘন্টার মধ্যেই $২৩ কমে তা নেমে আসে $৯০ নিচে। রয়টার্সের তথ্য মতে তেলের দাম কমাতে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। উল্লেখ্য, গেল সপ্তাহেই ভারতের কাছে রাশিয়ার তেল বিক্রির ক্ষেত্রে ৩০ দিনের বিশেষ ছাড় ঘোষণা করে মার্কিন ট্রেজারি বিভাগ। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা মূলত বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের নেতিবাচক প্রভাব কমানোর একটি কৌশল, যাতে মার্কিন ভোটার ও বৈশ্বিক মিত্রদের মধ্যে জ্বালানি সংকট নিয়ে অসন্তোষ তৈরি না হয়। এদিকে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প ইরানকে সতর্কবার্তা দিয়ে বলেন, ইরান যদি হরমুজ প্রণালীতে তেলের প্রবাহে বাধা দেয় তবে তাদের উপর ২০ গুণ বেশি কঠোর আঘাত হানবে যুক্তরাষ্ট্র। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।